গঙ্গা দিনের পর দিন অবহেলিত হয়েছিল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আমাদের সেই গঙ্গার ব্যথাকে লাঘব করবার জন্যই এই সুন্দর প্রকল্পগুলি নিয়েছেন। আজ সেই গঙ্গাকে উদযাপন করবার দিন, তার স্রোতকে সম্মান জানানোর দিন। আমরা শিল্পী তারক দাস মহাশয়ের কাছ থেকে শুনে নেব তিনি কিভাবে তার আজকের বক্তব্য এবং কিভাবে আজকের অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন, সাজিয়েছেন আমাদের জন্য। ডেকে নেব তারক দাস মহাশয়কে কিছু বলবার জন্য। নমস্কার। উপস্থিত সকলগুলি ব্যক্তিদের আমার শ্রদ্ধা, আর উপস্থিত মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে অসংখ্য ভালোবাসা। উপস্থিত মঞ্চে রামকুমার মান্না, শিল্পী রামকুমার মান্নাকে আমার প্রণাম। উপস্থিত বিজয় ব্যানার্জিকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি বেশি কথা বলবো না, শুধু এই প্রোগ্রামের একটু ভাবকে তুলে ধরবো। আমাদের এই গঙ্গা নিয়ে যে পলিউশন, এই পলিউশনকে মুক্ত করার জন্য বেঙ্গল আর্টিস্ট ব্যারিয়ারের যে শিল্পী বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে ছবি এঁকেছে, সেই ছবিকে আমরা এই এক্সিবিশন অ্যান্ড ওয়ার্কশপের মাধ্যমে তুলে ধরেছি। এইটাই আমার বক্তব্য, এখানে আমি শেষ করছি। ধন্যবাদ। একটা জোরে করতালি আশা করব। যে মানুষটার জন্য আজকে আমরা একত্রিত হতে পেরেছি, হয়তো সেই মানুষটার জন্য করতালি অনেক লঘু বিষয়। মা গঙ্গাকে আমার প্রণাম, এবং গঙ্গার উপরে যে শিল্পীরা সমবেত হয়েছেন বিভিন্ন কলার, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে একটা যে সঙ্গমের ব্যবস্থা হয়েছে, গঙ্গার উপরে সমস্ত শিল্পীরা, বিভিন্ন কলার যারা সাধক, কলা সাধক সবাই একত্রিত হয়েছেন। এই পরিস্থিতিতে আমার মনে হলো যে গঙ্গা যেমন বিপন্ন, আজকে আমাদের শিল্পীরাও প্রায় সেরকমই বিপন্ন। এমনিতেই পরিস্থিতির কারণে অনেক কিছু পাল্টা ছিল, কিন্তু গত 1 বছর ধরে যে মহামারী চলছে সারা দুনিয়া জুড়ে, বিশ্বের মানবতাও বিপন্ন। সমস্ত উন্নত দেশ যারা বিজ্ঞানে চিকিৎসা শাস্ত্রে এগিয়ে আছেন, তারাও আজকে অসহায় মনে করছেন নিজেকে। সেদিক দিয়ে আমরা অনেক সুরক্ষিত আছি। ইউরোপ আমেরিকায় আবার লকডাউন শুরু হয়ে গেছে। তো মানব সভ্যতাকে, মানবতাকে বাঁচিয়ে রাখাটা এখন একটা খুব চ্যালেঞ্জের সামনে। আর সেই অবস্থায় এই ধরনের কলা, সাহিত্য, ললিত কলা, ভাস্কর্য, এর গুরুত্ব খুবই কমে গেছে, এর প্রয়োজনীয়তা মানুষের কাছে কমে গেছে। কারণ জীবনকে বাঁচিয়ে রাখা এখন বড় গুরুত্বপূর্ণ। আমি গত 1 বছর ধরে, প্রায় 6 মাস ধরে বিভিন্ন স্তরের যারা শিল্পী আছেন, কলাকুশলী আছেন, সবার সঙ্গে দেখা হয়েছে আমার। সিনেমা থেকে, যাত্রা থেকে আরম্ভ করে ভাস্কর্য, চিত্রকার, গায়ক, বাদক, নৃত্যকলায় পারঙ্গম যারা, কোনো না কোনোভাবে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা সমস্যা নিয়েও এসেছেন, সবাই খুব সমস্যার মধ্যেই আছেন। এটা স্বাভাবিক। সমাজে যদি সচ্ছলতা না থাকে, কলা, শিল্প, সাহিত্যের কদরও কমে যায়। আমার মনে হয় পশ্চিমবাংলায় এই যে শিল্পের এত উৎকর্ষতা, তার একটা প্রমুখ কারণ হচ্ছে সোনার বাংলা। আমাদের পশ্চিমবঙ্গ চিরদিন উর্বর ভূমি আর জলের সমাহার হওয়ার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের আমাদের সমস্যা ছিল না। তাই আমরা শিল্প বা কলা সাধনা করার সময় পেয়েছি। আমরা জানি যেখানে জীবন যত সহজ সরল হয়, সেখানে কলা সাহিত্যের জন্য সময় দেওয়া সম্ভব হয়। আজকে আফগানিস্তানে বা রাজস্থানের মতো জায়গায়, যেখানে মানুষকে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পরিশ্রম করতে হয় জীবন ধারণের জন্য, তারা কলা সাধনা করার সময় পাবে না। সেই জন্য পশ্চিমবাংলায় এই ললিত কলার যা যা আছে বিধা, সব জায়গায় আমাদের পূর্বপুরুষরা সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং দুনিয়াতে তার কদর হয়েছে। যেমন সাহিত্যিক হয়েছেন, কবি হয়েছেন, দার্শনিক হয়েছেন, ধর্মপ্রচারক হয়েছেন, সেরকম কলার যারা সাধক, ভাস্কর্য থেকে, শিল্পকলা থেকে আরম্ভ করে নৃত্য, গীত, গায়ক, বাদক, সব রকমের বাঙালি নাম কামিয়েছে, সম্মানও কামিয়েছে। কিন্তু জীবন পদ্ধতির পরিবর্তন, রাজনৈতিক ঘাত প্রতিঘাত ইত্যাদির ফলেতে আজকে শিল্পীদের সম্মান বা প্রতিষ্ঠা কমে যাচ্ছে। শিল্পী তৈরি করার যে ব্যবস্থা, সেটাও বিঘ্নিত হয়েছে। আসার সময় কথা হচ্ছিল তারক দার সঙ্গে,
যে উপরের স্তরে উচ্চ শিক্ষায় শিল্পী বা কলার জন্য শিল্পের জন্য ব্যবস্থা হয়েছে, কিন্তু ওইখানে যখন পৌঁছবে সাধারণ মানুষ বা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে প্রাথমিক থেকে হাই স্কুল থেকে তৈরি করে ওই স্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থাটাই নেই। ছাদে খুব ভালো ব্যবস্থা আছে, কিন্তু সিঁড়ি নেই ওঠার জন্য। তাহলে তো যে যোগ্য প্রতিভা আসছে তার যদি ঠিকমতো পরিচর্যা না হয়, ওই স্তরে শিল্পী সে হতে পারবে না। হয়তো হবে যখন একটা সময় পার হয়ে যাবে, সবচেয়ে সুবর্ণ সময় যেটা জীবনের যৌবন থেকে, সেটা হয়তো পার হয়ে যাবে, তৈরি হতে হবে। সেই জন্য কুড়ি অবস্থায় যাতে ঠিক মতো প্রস্ফুটিত হয়, তার জন্য যোগ্য ব্যবস্থা হওয়া উচিত, সেই ধরনের চিন্তাভাবনাও হওয়া উচিত। কিন্তু আমরা জানি এই সমস্ত কিছু আজকাল রাজনৈতিক নেতাদের হাতে চলে গেছে, সরকারের হাতে চলে গেছে, আর অর্থ ইত্যাদি দেওয়ার ব্যাপারটা তাদের উপর নির্ভর করে। সব কিছুর পিছনে অর্থ একটা বড় কারণও থাকে। বিভিন্ন কারণে আর যার শিল্প সম্বন্ধে রুচি কম, তিনি শিল্পের ধর্তাকর্তা হয়ে যাচ্ছেন। যিনি তাস আর লুডো ছাড়া কিছু গেলেন, তিনি অলিম্পিকের কমিটির প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। তো স্বাভাবিক তার পরিণাম হয় যে তিনি ধান গাছ রাখেননি, তিনি কৃষিমন্ত্রী হয়ে যান। তো পরিণাম হচ্ছে যে সব জায়গায় পতন, বিঘ্ন, বিকৃতি শুরু হয়। তো আর রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সঙ্গে এগুলো পাল্টেও যায়। আমার মনে হয় আমাদের দেশের যে জীবন পদ্ধতি আছে, সরকার বা রাজনীতি সেখানে গৌণ, সমাজ সেখানে মুখ্য। আর সমাজ মানে এই সমস্ত মানুষকে নিয়ে, যারা সমাজকে এগিয়ে নিয়ে গেছেন, সেই জন্য এখানকার সমাজের সম্মান স্বীকৃতি আছে। সেই জন্য সমাজের তরফ থেকে নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব প্রয়াসে এর আওয়াজ ওঠা চাই, প্রতিকারের চেষ্টা হওয়া চাই। আর যদি হয়, নিশ্চয়ই পরিবর্তন হবে। রাজনৈতিক সত্তাকে বাধ্য করেছে বহু এরকম ইতিহাস আছে আমাদের দেশেতে। আমার মনে হয় সেই জন্য যারা শিক্ষাক্ষেত্রে আছেন, যারা শিল্পের আছেন, সমাজের যে মনুষ্যত্বের যে সূক্ষ্ম দিক, তার বিকাশের জন্য চেষ্টা সবার করা উচিত। মানুষ মানে আর চারটে প্রাণীর মতো একটা দুপিয়ে জন্তু এরকম নয়। তাহলে তো আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন, আহার নিদ্রা ভয়ে মৈথুন নঞ্চ সামান্য বেতৎ পশুভি নারায়ণ। আহার নিদ্রা ভয় মৈথুন, পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য। আমাদের দেশের লোকেরাই ভেবেছে এটা। বাকি দেশে দুনিয়াতে দুপে জন্তুই ভাবা হয় মানুষকে। তার খাওয়া পড়া আর কামনা বাসনা ভর্তি করলে হয়ে যায়, তার বেশি ভাবেননি ওনারা। আমরা ভেবেছি এর উপরে উঠতে হবে। তো ধর্ম হি তেসাম অধিকো বিশেষ ধর্মে ন হীন পশুভি সমান। ধর্ম বলতে রিলিজনের কথা আমি বলছি না, টিকি পৈতে নামাজ পুজো, এটা নয়। ধর্ম ডিউটি, দায়িত্ববোধ সমাজের প্রতি, দেশের প্রতি। দেশ আর সমাজের কল্পনা আমাদের দেশের লোকেরা প্রথম করেছে। ভগবান রামচন্দ্র রামায়ণে বলেছেন, যখন লঙ্কা বিজয় হয়ে গেছে, তার ভাই লক্ষণ এসে বলছেন, দাদা এত লড়াই করে যখন বাড়ি ফেরা তোড়জোড় হচ্ছে, যে এত লড়াই ঝগড়া করলাম, খুন খারাপা করলাম, জিতলাম, সোনার লঙ্কা ছেড়ে চলে যাবো, এখানেই থাকি আমরা, কি দরকার? আবার গিয়ে দেখবো যে ভরতের মনটাই পাল্টে গেছে, আবার লড়াই করো। তো সেই জন্য উনি রামচন্দ্র তখন বলেছিলেন, না, অন্যের রাজ্যে আমাদের আর সুখ নেই। অপি স্বর্ণময়ী লঙ্কা নমে লক্ষ্মণ রোচতে জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়েছে। যদিও সোনার লঙ্কা, কিন্তু আমার ভালো লাগছে না। আমার জননী আর জন্মভূমি, আমার দেশ আমার কাছে, সেই অযোধ্যায় যেতে হবে সর্বোপরি, স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন। এই যে কল্পনা তখন থেকে এসছে, দেশ আর দেশকে, দেশের সীমাকে সুরক্ষিত করা, দেশকে ভূখণ্ডকে আধার করে সংস্কৃতি তৈরি করা, আর সেই সংস্কৃতির আধারে, ভূমি ভূগোলের আধারেই সংস্কৃতি তৈরি হয়, শিল্পকলা তৈরি হয়। সব জায়গার রীতিনীতি, কলা কৌশল আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, এক এক জায়গার কলা কীরকম, শিল্প কীরকম। তার জন্য ভূগোল আর প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি প্রয়োজন হয়। আমি খুব ছোটো ছোটো জিনিস দেখি অনেক জায়গায় গেলে। আমরা বাড়িতে পুজো করি বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, পুজো, বিয়ে থা ইত্যাদি হবে, তো আম পাতা দিয়ে আমরা একটা শিকল দিয়ে দিই, আম পাতার। ওটাকে আমরা পবিত্র আর সুন্দর মনে করি। আপনি দক্ষিণ ভারতে যদি যান, দেখবেন আম পাতা নেই, সেখানে নারকেল পাতা দিয়ে তৈরি। কারণ এখানে আম গাছ সহজে পাওয়া যায়, সব জায়গায় আছে, পুজোতে আম পাতা লাগে। দক্ষিণ ভারতে নারকেল গাছ আছে, কেরালাতে, তামিলনাড়ুতে নারকেলের সুন্দর সাজিয়ে তারা করেন। এটা প্রাকৃতিকভাবে হয়, সেখান থেকে শিল্পকলা উঠে আসে। আমাদের এখানে পাথর কেটে কেটে সব জায়গায় শিল্প করা সম্ভব, পাথরই নেই, কিন্তু রাজস্থান, মধ্যপ্রদেশে পাথরের উপরে শিল্পকলা হয়। এই যে ভূগোল
তার উপরে ইতিহাস সংস্কৃতি মানব মানব বেঁচে উঠেছে, মানুষের প্রকৃতিও তাই। সঙ্গীতের যে রাগ রাগিনী সুর তাল সেটাও স্থান কাল পাত্রে পরিবর্তন হয়ে যায়। এই সমস্ত কিছু হয়েছে আমাদের পূর্বপুরুষরা অনেক চিন্তা ভাবনা করেছেন বলে, সেটাকে ধরে রাখার জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন। এটাকে জীবিকা হিসাবেও নিয়েছেন, একসময় হয়তো জীবিকা ছিল না, এটা সাধনা ছিল, কিন্তু আজকে আলাদা করে সাধনা, রুচি আর জীবিকা ধরে রাখা খুব মুশকিল। আগে যারা সিনেমা করতেন, কোথাও চাকরি বাকরি করতেন, যেমন অবসর সময় যাত্রাও করতেন, কেউ কেউ সিনেমা করতেন। এখন সিনেমাটাই পরবর্তীকালে শিল্প এবং জীবিকা হয়ে যায়।